আজকের গল্প দুই যা। বর্ষার বিকেল, আকাশটা কালো মেঘে ঢেকে আছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি যেন আকাশটাকে ছিঁড়ে দিচ্ছে। রায়বাড়ির বড় উঠোনে বৃষ্টির জল জমে ছোট ছোট পুকুরের মতো হয়ে গেছে। উঠোনের এক কোণে পুরনো আম গাছটা দাঁড়িয়ে আছে নীরবে, যেন এই বাড়ির বহু বছরের সুখ দুঃখের সাক্ষী। এই বাড়িতে বহু বছর ধরে একসাথে থাকে একটা বড় পরিবার। শ্বশুর অসিতবাবু, শাশুড়ি আলপনা দেবী, বড় ছেলে অবিনাশ, ছোট ছেলে অলোক, আর তাদের দুই বউ, বড় বউ মায়া, ছোট বউ অধরা। মায়া এই বাড়িতে বউ হয়ে এসেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। তখন সে ছিল একেবারে যুবতী মেয়ে, বয়স মাত্র 19। বিয়ের পর যখন সে প্রথম রায়বাড়িতে পা রাখে, তখন তার চোখে ছিল অনেক স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি বদলে যায়, কারণ এই বাড়ির অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। শ্বশুরের ছোট মুদির দোকান, অবিনাশ তখন নতুন চাকরি খুঁজছে, অলোক কলেজে পড়ছে। সংসারের খরচ সামলানো খুব কঠিন ছিল, আর সেই সংসারটা ধীরে ধীরে নিজের কাঁধে তুলে নেয় মায়া। ভোর 4টায় ঘুম থেকে উঠত সে। রান্না করা, ঘর পরিষ্কার করা, শাশুড়ির ওষুধ দেওয়া, বাজারের হিসাব রাখা, সব। প্রথম প্রথম খুব কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে সে সব শিখে গেল। কয়েক বছরের মধ্যে পুরো সংসারটাই যেন তার উপর নির্ভর করতে শুরু করলো। শাশুড়ি বলতেন, মায়া না থাকলে এই বাড়ি চলতো না। কিন্তু এই প্রশংসার আড়ালে একটা অদ্ভুত একাকিত্ব ছিল। মায়া কখনো নিজের কথা ভাবার সময়ই পায়নি। সময় কেটে গেল। অলোক পড়াশোনা শেষ করে চাকরি পেল। তারপর একদিন তার বিয়ের কথা উঠল। বিয়েটা খুব ধুমধাম করে হলো। নতুন বউ এলো অধরা। অধরা ছিল শহরের মেয়ে, কলেজে পড়েছে, গান গায়, হাসতে ভালোবাসে। বিয়ের দিন যখন সে প্রথম রায়বাড়িতে এলো, তখন পুরো বাড়িটা যেন আলোয় ভরে উঠেছিল। অধরা খুব হাসি খুশি ছিল। সে সবার সাথে খুব সহজে মিশে গেল। শ্বশুর তাকে দেখে বলতেন, এই মেয়েটা এলে বাড়িটা যেন আরো প্রাণ পেল। কিন্তু দূরে দাঁড়িয়ে মায়া সব দেখছিল। তার মনে হচ্ছিল, এই মেয়েটা এসে যেন বাড়ির সবার মন অন্যদিকে চলে গেছে। সে নিজেও বুঝতে পারছিল না কেন এমন ভাবছে। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে ছোট ছোট সমস্যা শুরু হলো। অধরা সংসারের নিয়মকানুন কিছুই জানতো না। সে একটু দেরি করে ঘুম থেকে উঠত, কখনো রান্নায় ভুল করত। একদিন সকালে সে দেরি করে রান্নাঘরে এলো। মায়া তখন সব কাজ শেষ করে ফেলেছে। অধরা বলল, দিদি আমি সাহায্য করব? মায়া হাঁড়ি নামাতে নামাতে বলল, এখন আর দরকার নেই। কথাটা খুব ঠান্ডা গলায় বলেছিল, কিন্তু অধরা একটু চুপ করে গেল। এরপর থেকে এমন অনেক ছোট ঘটনা ঘটতে লাগলো, কখনো রান্না নিয়ে, কখনো ঘরের কাজ নিয়ে। একদিন দুপুরে মায়া নতুন একটা রান্না করছিল। সবাই খেতে বসেছে। শ্বশুর বললেন, মন্দ না। কিন্তু মায়া বলল, সংসারে প্রতিদিন নতুন পরীক্ষা করলে চলে না। কথাটা শুনে অধরার মুখটা মলিন হয়ে গেল। সেই রাতে সে নিজের ঘরে বসে কাঁদছিল। অলোক বলল, কি হয়েছে? অধরা বলল, তোমার বৌদি আমাকে একদমই পছন্দ করেন না। অলোক দীর্ঘশ্বাস ফেলল। বৌদি অনেক কষ্ট করে সংসারটা সামলেছে, তাই একটু কড়া। কিন্তু সমস্যা ধীরে ধীরে বাড়তেই লাগলো। একদিন বাড়িতে আত্মীয় আসবে, অনেক রান্না করতে হবে। অধরা বলল, দিদি আজ আমি রান্না করব? মায়া বলল, তুমি পারবে না। অধরা জেদ করে রান্না শুরু করলো, কিন্তু একটা পদ নষ্ট হয়ে গেল। মায়া রেগে উঠল, সংসারটাকে কি খেলনা মনে করো? সেই প্রথম অধরা প্রতিবাদ করল, আমি তো চেষ্টা করছি। দুজনেই চুপ হয়ে গেল। সেই দিন থেকে তাদের সম্পর্ক আরো খারাপ হয়ে গেল। তারা প্রায় কথা বলা বন্ধ করে দিল। বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। শাশুড়ি একদিন মায়াকে ডেকে বললেন, তোরা দুজন যদি এভাবে থাকিস সংসারটা ভেঙে যাবে। মায়া কিছু বলল না, কিন্তু তার ভিতরেও একটা অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। সে জানত
অধরা খারাপ মেয়ে নয়, তবু কেন যেন তাকে সহ্য করতে পারতো না। তারপর একদিন একটা বড় ঘটনা ঘটল। রাতে হঠাৎ শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়লেন, শ্বাস নিতে পারছিলেন না। সবাই দৌড়াদৌড়ি শুরু করলো, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেই রাতে হাসপাতালে ছিল মায়া আর অধরা। করিডোরে বসে দুজনেই খুব ক্লান্ত। অধরা বলল, দিদি, তুমি এত বছর ধরে সব কিছু সামলাচ্ছ, খুব কষ্ট হয় না? মায়া একটু চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, কষ্ট তো হয়, কিন্তু সংসারের জন্য করতে হয়। সেই রাতে প্রথমবার দুজন শান্তভাবে কথা বলল। তাদের মধ্যে জমে থাকা বরফটা একটু গলল। হাসপাতালে সেই রাতটার পর থেকেই মায়া আর অধরার সম্পর্কের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন আসতে শুরু করলো। আগে তারা একে অপরের সামনে পড়লেই যেন অস্বস্তি হতো, কিন্তু এখন মাঝে মাঝে দুই একটা কথা হয়ে যায়। প্রথমে কথাগুলো খুব ছোট ছিল, চা খাবে, ওষুধটা খেয়েছেন, বাজার থেকে কি আনতে হবে। কিন্তু সেই ছোট ছোট কথাগুলোই ধীরে ধীরে একটা অদ্ভুত দূরত্বকে একটু একটু করে কমিয়ে দিল। একদিন সকালে মায়া রান্নাঘরে ঢুকে দেখলো অধরা চুপচাপ সবজি কাটছে। মায়া একটু অবাক হলো, কারণ আগে অধরা রান্নাঘরে খুব একটা আসতো না। মায়া বলল, এত সকালে উঠেছ? অধরা একটু হাসলো। ভাবলাম আজ তোমাকে একটু সাহায্য করি। মায়া কিছু বলল না, কিন্তু তার মনে হলো মেয়েটা সত্যিই চেষ্টা করছে। সেদিন তারা প্রথমবার একসাথে রান্না করলো। কথা খুব বেশি হয়নি, কিন্তু সেই নীরবতার মধ্যেও একটা অদ্ভুত স্বস্তি ছিল। এরপর থেকে মাঝে মাঝে অধরা রান্নাঘরে মায়াকে সাহায্য করতে আসতো। একদিন দুপুরে রান্না করতে করতে হঠাৎ অধরা বলল, দিদি, তুমি এত ভালো রান্না করো কিভাবে? মায়া একটু হেসে বলল, শিখতে শিখতে। অধরা বলল, আমাকেও শিখিয়ে দেবে? মায়া প্রথমে একটু চুপ করে রইল, তারপর বলল, শিখতে চাইলে অবশ্যই শেখাবো। সেই দিন থেকে রান্নাঘরটা যেন একটু অন্যরকম হয়ে গেল। আগে যেখানে শুধু হাঁড়ি পাতিলের শব্দ শোনা যেত, এখন সেখানে মাঝে মাঝে হাসির শব্দও শোনা যায়। একদিন বিকেলে অধরা উঠোনে বসে শিউলি ফুল কুড়াচ্ছিল। মায়া এসে পাশে বসলো। অধরা বলল, দিদি, একটা কথা জিজ্ঞেস করব? করো। তুমি কি আমাকে সত্যিই পছন্দ করো না? মায়া একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, প্রথমে করতাম না। অধরা অবাক হয়ে তাকালো। কেন? মায়া দীর্ঘশ্বাস ফেলল। আমি ভয় পেতাম। ভয়? হ্যাঁ, ভাবতাম তুমি এলে সবাই তোমাকেই বেশি ভালোবাসবে। অধরা মৃদু হেসে বলল, ভালোবাসা ভাগ করলে কমে যায় না দিদি। মায়া কিছু বলল না, কিন্তু তার চোখে জল চলে এলো। সেই দিনটার পর থেকে যেন সত্যিই তাদের সম্পর্ক বদলে গেল। এখন তারা শুধু যা নয়, বন্ধুও হয়ে উঠল। সকালে একসাথে রান্না করা, দুপুরে একসাথে খাওয়া, রাতে বারান্দায় বসে গল্প করা। বাড়ির সবাই অবাক হয়ে দেখছিল এই পরিবর্তন। শাশুড়ি একদিন হাসতে হাসতে বললেন, এখন তো মনে হয় আমার দুই মেয়ে। মায়া আর অধরা দুজনেই হেসে ফেলল। কিন্তু সুখটা খুব বেশি দিন টিকল না। একদিন বিকেলে হঠাৎ মায়ার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। সে মাটিতে বসে পড়ল। অধরা দৌড়ে এলো। দিদি, কি হয়েছে? মায়া কিছু বলতে পারছিল না। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার অনেক পরীক্ষা করলেন, তারপর গম্ভীর মুখে বললেন, হার্টে গুরুতর সমস্যা হয়েছে, অনেক দিন ধরেই। সবাই স্তব্ধ হয়ে গেল। অধরা বলল, তুমি কাউকে কিছু বলনি কেন? মায়া শান্ত গলায় বলল, সংসারে এত কাজ ছিল, সময় পাইনি। সেই দিন থেকে অধরা যেন পুরোপুরি বদলে গেল। সে মায়ার সব কিছু দেখাশোনা করতে লাগলো। ওষুধ সময় মতো খাওয়ানো, খাবার বানানো, ডাক্তার দেখানো, সব। মায়া মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকতো। একদিন সে বলল, তুমি এত কিছু করছো কেন? অধরা হেসে বলল, কারণ তুমি আমার দিদি, তাই। মায়ার চোখ ভিজে উঠল। একদিন রাতে দুজন বারান্দায় বসেছিল। আকাশে অসংখ্য তারা। মায়া বলল, আমি যদি না থাকি তুমি এই সংসারটা সামলাবে তো? অধরা কেঁদে ফেলল। তুমি একদম এইসব কথা বলবে না। মায়া মৃদু হেসে বলল, জীবন কারোর জন্য থেমে থাকে না। অধরা কিছু বলল না।
শুধু চুপ করে মায়ার হাতটা ধরে রইল। কয়েক সপ্তাহ পরে সেই ভয়ঙ্কর দিনটা এলো। ভোরবেলা মায়ার শ্বাসকষ্ট শুরু হলো। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার অনেক চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। ভোরের আলো ফোটার আগেই মায়া চলে গেল। রায়বাড়িতে নেমে এলো গভীর শোক। বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল, কিন্তু সবচেয়ে বেশি কাঁদছিল অধরা। সে যেন নিজের দিদিকেই হারিয়েছে। শেষকৃত্যের পর সবাই যখন বাড়ি ফিরল, তখন অধরা চুপচাপ রান্নাঘরে গেল। সেখানে একটা পুরনো ডায়েরি পড়েছিল। ডায়েরিটা মায়ার। অধরা খুলে দেখল। প্রথম পাতায় লেখা, যদি কোনোদিন আমি না থাকি, এই সংসারটা তোমার হাতে তুলে দিলাম প্রিয় বোন অধরা। অধরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আজও সকালে রান্নাঘরে ঢোকার আগে অধরা একবার তাকায় দেওয়ালে ঝোলানো মায়ার ছবিটার দিকে। মনে হয় যেন মায়া এখনো হাসি মুখে তাকিয়ে আছে। অধরা আস্তে করে বলে, দিদি, আমি চেষ্টা করছি তোমার মতো করে এই সংসারটা সামলাতে। বাতাসে যেন মৃদু একটা কণ্ঠস্বর ভেসে আসে, আমি জানি তুমি পারবে। অধরার চোখে অজান্তেই আবার জল এসে যায়। সে অনুভব করে সংসারের সব সম্পর্ক রক্তের হয় না, কিন্তু কখনো কখনো দুই যাও দুই বোন হয়ে ওঠে।